বন্ধুরা, আজকে সকাল থেকেই আমি ঝিনাইদহ জেলার বারোবাজার এলাকা ঘুরে ঘুরে দেখছি। যে বারোবাজার এলাকার নাম ছিল একসময় ছাপাইনগর। সেই প্রাচীন ছাপাইনগরের যে বিখ্যাত একটি কল্পকাহিনী বা রূপকথা যেটি প্রচলিত রয়েছে, সেই একজন ব্যক্তি যিনি হচ্ছে গাজী কালু নামে বিখ্যাত। গাজী কালু এটি কিন্তু একজনের নাম না, বরং এটা দুইজনের নাম, ওনাদের দুই ভাইয়ের নাম গাজী কালু। সেই তাদের যে এখানে মাজার রয়েছে, সেই মাজারটা আমরা এখন ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। আমার সঙ্গে থাকুন। বন্ধুরা, এখানে এসে আরও একটি মিথ জানতে পারলাম। সেটি হচ্ছে যে এই জায়গাটা এমনভাবেও নাকি প্রোটেক্টেড রয়েছে যে কেউ যদি এখান থেকে বন্দুকের গুলিও করে সেটাও নাকি ওই পাশে গিয়ে পড়ে না। তো এটা আসলেই বাস্তবতা নাকি মিথ? যেহেতু আমার কাছে একটি মিথই মনে হয়েছে, তো আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। চম্পাবতী হিন্দুর মেয়ে, কিন্তু গাজী বাবার সঙ্গে যখন বিয়ে হয় এই নিয়েই তো যুদ্ধ বেশি। মানে যখন উনি গাজীর সঙ্গে যখন বিয়ে হয় তারপরে উনি মুসলিম হয়ে যান, আর এই জন্যই ওনার সঙ্গে যুদ্ধ শুরু হয়। আমার ছোট ভাই একটা মিথ জানালো। এইখানে দেখুন, এইখানে যে একটা ইট বাঁধা রয়েছে, এবং এটা ও যেটা জানালো, ও যেটা বললো যে আমি এখানে বিভিন্ন সময় এসেছি এবং অনেকের সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে সাধারণত মহিলারা যাদের বাচ্চা হয় না তারা অনেক সময় এরকম ইট বেঁধে দিয়ে যায়। তো এটা আসলে আল্লাহ পাকই ভালো জানে, এবং তাদের কি হয় পরবর্তীতে, তারা আসলে হয় কি না এটা আমার জানা নেই। আপনাদের যদি এরকম কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমরা আজকে সকাল থেকেই ঝিনাইদহ জেলার বারোবাজারের অন্তর্গত যতগুলো মসজিদ রয়েছে সেগুলো একটার পর একটা ঘুরে দেখলাম। সেই মসজিদগুলো আমাদের দেখা শেষ হলো, আর এখন যাচ্ছি বারোবাজারের আরও একটি ঐতিহাসিক স্থান, এবং যেটিকে বলা হয় যে ঐতিহাসিক এবং ধর্মীয় কিছুটা অনুভূতি রয়েছে যে স্থানের প্রতি, সেটি হচ্ছে গাজী কালুর মাজার। সেই গাজী কালুর মাজার দেখতে আমরা এখন যাচ্ছি, যেটি এই ঝিনাইদহ যে বাস স্ট্যান্ড রয়েছে সেখান থেকে 2 কিলোমিটারের মধ্যে। তো আমরা এই ভ্যানে করে যাচ্ছি, আর এই খুব সুন্দর গ্রামীণ রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো চলুন দেখা যাক কি রয়েছে গাজী কালুর মাজারে। আমরা ওখানে যাব, সে মাজারটি ঘুরে দেখব, সেখানকার মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব, পাশাপাশি তার যে ইতিহাস সম্পর্কে যতটুকু জানতে পারি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন ঘুরে আসি গাজী কালুর মাজার থেকে। বন্ধুরা, আমরা এই গাজী কালুর মাজারের এদিকে আসতে গিয়ে ভিজে গেলাম, এবং বৃষ্টি হচ্ছে রোদের মধ্যে, রোদে রোদে বৃষ্টি হচ্ছে। অবশেষে আমরা এসে পৌঁছে গেছি গাজী কালুর যে মাজার, সেই মাজারের একদম প্রধান ফটকের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিরাট একটি বটগাছ রয়েছে, এবং এই বটগাছের নিচেই কিন্তু মাজারটি। চলুন আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি। ভেতরে প্রবেশের পরেই এখানে কিন্তু এই গাজী কালু সম্পর্কে বিশেষ বর্ণনাটা এখানে দেওয়া আছে। দেখুন, মূলত এখানে লেখা আছে গাজী কালু চম্পাবতী। তো যেটা জানা যায় বই পুস্তক বা পাঠ্যপুস্তক থেকে বা ইতিহাস থেকে যতটুকু জানা যায়, সেটি হচ্ছে যে গাজী একজন বীর যোদ্ধাও ছিলেন। তো উনি যখন এই অঞ্চলে ইসলাম প্রচার শুরু করেন, উনি মূলত একজন পীর ফকির বা দরবেশ টাইপের মানুষ ছিলেন এবং ধর্মপ্রচারকও ছিলেন। তো এই অঞ্চলে উনি ধর্মপ্রচার শেষে তার পার্শ্ববর্তী অন্য একটি এলাকায় যান, যেখানে একজন হিন্দু রাজার বসবাস ছিল। তো সেই হিন্দু রাজার একজন মেয়ে ছিল যার নাম হচ্ছে চম্পাবতী। গাজী এই চম্পাবতীর প্রেমে পড়েন, এবং গাজী তার বিয়ের প্রস্তাব পাঠান। তো তার ভাই কালুকে পাঠিয়েছিলেন সেখানে বিয়ের প্রস্তাব দিয়ে। পরবর্তীতে ওই রাজা কালুকে আটক করে রেখে দেন। তো যখন কালুকে আটক করে রাখেন, তার ফলশ্রুতিতে গাজী সেই রাজার সঙ্গে যুদ্ধে জড়ান এবং ব্যাপক একটি যুদ্ধ হয়। ইতিহাস থেকে জানা যায় যে গৌড়ের সুলতান হোসেন শাহ সে সময় গাজীকে কিন্তু সৈন্য সামন্তর দিয়ে সাহায্য করেছিলেন। এছাড়াও আরও যে বিষয়টি জানা যায় সেটি হচ্ছে যে গাজী উনি এমন একজন পারদর্শী এবং সাধক ব্যক্তি ছিলেন, যিনি হিংস্র প্রাণী যেমন বাঘ, কুমির এগুলোকে উনি বশীভূত করতে পারতেন, এবং ওনার হাতে তারা বশীভূত হতো। এই ধরনের ক্ষমতা ওনার কাছে ছিল, উনি সেই ধরনের একজন সাধক ছিলেন। তো এই সাধক ব্যক্তি যখন যুদ্ধে জড়ান, তখন কিন্তু গৌড়ের যে সুলতান ছিল হোসেন শাহ, উনিও তখন কিন্তু সৈন্য সামন্তর দিয়ে এই গাজীকে সাহায্য করেছিলেন সেই হিন্দু রাজার সঙ্গে যুদ্ধে জড়াতে বা যুদ্ধে জয়ী হওয়ার জন্য। বন্ধুরা, মাজারের ভেতরে প্রবেশ করলেই এই হাতের ডান দিকে কিন্তু 2টি কবর দেখতে পাচ্ছি আমরা। আমি যেটা জানতে পারলাম যে এই কবরগুলো হচ্ছে এই গাজী কালুর সেনাপতিদের ছিল।
দুইজন সেনাপতির কবর এই ডান দিকেই রয়েছে, গেটের ডান দিকেই রয়েছে। এই পাশে একটি কবর দেখুন, আর এই পাশে আর একটি কবর, এবং ইনি 12 হাত লম্বা ছিলেন, বেশ বড় লম্বা একটি কবর। নর্মাল আমাদের যেমন কবর হয় তার চাইতে এই জায়গাটা বেশ লম্বা মনে হচ্ছে দেখতে। আর এইখানে কিন্তু বিশাল একটা বটের গাছ রয়েছে, এই যে দেখুন। বন্ধুরা, গাজী যে রাজার সঙ্গে যুদ্ধ করেছিলেন, মুকুট রাজা, সেই মুকুট রাজার বাড়ি কিন্তু ছিল এই পাশে। এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছেন, মুকুট রাজা তার বাড়ির চারপাশ দিয়ে কিন্তু এরকম খাল খনন করে রেখেছিলেন যাতে কেউ তাকে আক্রমণ করতে না পারে। এবং এই মাঝ বরাবর যেখানে যে কলার বাগান আমরা দেখতে পাচ্ছি, বর্তমানে ওখানে এখন আর কিছু নেই, এখন এই যে কলার বাগান বা চাষাবাস দেখতে পাচ্ছি। বাট একটা সময় এখানে সেই মুকুট রাজার বাসস্থান ছিল, আর এখানেই তার মেয়ে চম্পাবতী ছিল। এই চম্পাবতীর প্রেমেই কিন্তু পড়েছিলেন গাজী। তো তারপরে এই গাজী এবং কালু এবং যে চম্পাবতী, তাদের সবারই কিন্তু কবর রয়েছে এই স্থানের মধ্যে, এই মাজারের মধ্যে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন মাজার এলাকাটা, এই পাশটাই হচ্ছে মাজার, আর ওই পাশে ছিল মুকুট রাজার বাড়ি। এই মুকুট রাজার সঙ্গে যুদ্ধ হয়েছিল এই গাজী কালুর। বন্ধুরা, এখানে এসে আরও একটি মিথ জানতে পারলাম, সেটি হচ্ছে এই জায়গাটা এমনভাবেও নাকি প্রোটেক্টেড রয়েছে যে কেউ যদি এখান থেকে বন্দুকের গুলিও করে সেটাও নাকি ওই পাশে গিয়ে পড়ে না, সেটা এই খালের মধ্যেই পড়ে যায়। ওই জায়গাটা এমনভাবে বন্ধ করা আছে যে কেউ কিছু মারলে, গুলি করলে বা ঢিল মারলে কোনো কিছুভাবে, বর্তমানের আধুনিক পিস্তল দিয়েও নাকি গুলি করে এটা দেখা হয়েছে যে ওই পাশে নাকি সেই গুলিটা যায় না। তো এটা আসলেই বাস্তবতা নাকি মিথ? যেহেতু আমার কাছে একটি মিথই মনে হয়েছে, তো আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই গাজী কালু এবং চম্পাবতীর এই মাজারে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে। জানতে পারলাম যে সেই পঞ্চগড়, সেই ওইদিকে কক্সবাজার, বিভিন্ন এরিয়া থেকে, সারা বাংলাদেশ থেকে প্রচুর ভক্ত এবং দর্শনার্থী রয়েছে, এবং দেশের বাইরে থেকেও অনেক মানুষ এখানে আসে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মান্যত করতে বা বিভিন্ন ভাবে এই ওনাদের দর্শন করতে এখানে মানুষরা আসে। আর এই মাজারে দেখুন মানুষ কত কিছু বেঁধে রেখে গেছে, বিভিন্ন কিছু কিন্তু মানুষ এখানে তাদের মান্যত বা তাদের যে মনের আশা, সেই আশাগুলো এখানে মানুষরা বিভিন্নভাবে গিট দিয়ে এখানে রেখে যায়। এই গাছের যে প্রতিটা শিকড় ঝুলে আছে, সেই শিকড়ের সঙ্গে কিন্তু এরকম গিট দেওয়া আছে, পলিথিন, এবং বিভিন্ন জন এখানে বিভিন্ন ধরনের মানত করে এই ধরনের একটি করে পলিথিন এখানে বেঁধে দিয়ে যায়। এতে তাদের মনের আশা পূরণ হয় কিনা সেটা আমার জানা নেই, তবে এটা আমি দেখতে পাচ্ছি এবং আপনাদেরকেও জানালাম। দেখুন পুরোটা গাছ ভর্তি হয়ে রয়েছে। বন্ধুরা, আমার ছোট ভাই একটা মিথ জানালো। এইখানে দেখুন, এইখানে যে একটা ইট বাঁধা রয়েছে, এবং এটা ও যেটা জানালো, ও যেটা বললো যে আমি এখানে বিভিন্ন সময় এসেছি এবং অনেকের সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে সাধারণত মহিলারা যাদের বাচ্চা হয় না তারা অনেক সময় এরকম ইট বেঁধে দিয়ে যায় যাতে তাদের পেটে বাচ্চা আসে। তো এটা আসলে আল্লাহ পাকই ভালো জানে, এবং তাদের কি হয় পরবর্তীতে, তারা আসলে হয় কি না এটা আমার জানা নেই। আপনাদের যদি এরকম কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এটা হচ্ছে মাজারের একদম ভেতরের এরিয়া। এখানে আমি 3টা কবর দেখতে পাচ্ছি। হাতের বাঁ দিকে রয়েছেন এখানে হজরত শাহ কালু, ওনারা কিন্তু 2 ভাই ছিলেন আমি যেটা জানতে পারলাম। তো এই পাশে আছে হচ্ছে কালু, আর মাঝখানে রয়েছে গাজী। এর মাঝের কবরটা হচ্ছে গাজীর, দেখতে পাচ্ছেন। আর ডান দিকে রয়েছে চম্পাবতীর কবর। এই ডান দিকের এই যে কবরটা দেখতে পাচ্ছেন, এই কবরটা হচ্ছে চম্পাবতীর কবর। এইখানে কাছে যে কবরটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই কবরটা হচ্ছে কালুর, হজরত শাহ কালু। মাঝখানে রয়েছেন গাজী, এবং ওই পাশে একদম ওই দিকে যেটা দেখতে পাচ্ছেন ওইটি হচ্ছে চম্পাবতীর। মোট 3টি কবর এখানে রয়েছে, পাশাপাশি 3টি কবর রয়েছে। আর এই জায়গাটির নামই হচ্ছে হজরত শাহ কালু গাজীর মাজার, কালু গাজী চম্পাবতীর মাজার। মূলত এই 3জন ব্যক্তি এখানে শায়িত রয়েছেন, একজন মহিলা এবং 2জন পুরুষ।
তাদের এখানে কবর রয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রতিটা কবরের মাথার উপরে কিন্তু একটা করে নতুন নতুন গামছা দেওয়া এখানে রয়েছে। আর ভেতরে অনেকে মান্যত টান্নত করে, বিভিন্ন সময় টাকা পয়সা দেয়, সেগুলো ভেতরে পড়ে আছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটা দেখতে পাচ্ছি। বন্ধুরা আমরা এই মাজারের যিনি খাদেম ওনার দেখা পেলাম, তো ওনার কাছ থেকে একটু জানতে চাই এই ঐতিহাসিক ব্যক্তিদের সম্পর্কে, যারা এখানে শায়িত রয়েছেন, যে সম্মানিত ব্যক্তিরা এখানে শায়িত রয়েছেন, তাদের ইতিহাস সম্পর্কে বা তাদের সম্পর্কে ওনার কাছে কি জানা আছে, বা ওনার যে তাদের যে অলৌকিক ক্ষমতাগুলো ছিল সেটা সম্পর্কে, বা ওনারা কি জানেন বা কি দেখতে পান, সেই বিষয়গুলো নিয়ে ওনার সঙ্গে একটু আমি জানতে চাই। ভাই আপনার নাম একটু বলেন। বলে মোহাম্মদ কাশেম আলী। ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ কাশেম আলী। ভাই একটু বলবেন যে ওনাদের যে ক্ষমতা বা ওনাদের অনেক অলৌকিক ক্ষমতা ছিল, বেশি ক্ষমতা ছিল বাবা কালুর, তারপরে বাবা গাজী। বিষয়টা হলো এখানে অনুষ্ঠান ফাল্গুন মাসের শেষ বৃহস্পতিবারে আর ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবারে। আর এখানে মনে করেন লোক দেখা যাচ্ছে না ওরসের সময়, লোক কমতে এসে রাত 10টার পরে আর পা দেওয়ার জায়গা থাকে না। কাউ খবর দিয়েও আনা লাগে না, কেউ ডেকেও আনা লাগে না। কীভাবে এসে এসব মাঠ সব ভরে যায়, যে দিকে চারিপাশ দেখছেন না, এসব সব ভরে যাবে। আচ্ছা, যেটা এই পাশে মাঠ বেশি বড়। আচ্ছা, একটা বিষয় জানলাম যে সেটা হচ্ছে যে ওই পাশেই ছিল সেই রাজার যে বাড়ি, মুকুট রাজার বাড়ি। তো মুকুট রাজার বাড়িতে যে শুনলাম যে এখান থেকে নাকি পিস্তল দিয়ে গুলি করলে ওই পাশে যায় না, আসলে কি কথাটা সত্য নাকি? এখন অনেকে এসে ডেলামেলা মারে, দেখা যাচ্ছে পিস্তল দিয়ে গুলি করে। আমি দেখিনি, আমি যেটা দেখিছি অনেকে এসে ডেলা মারে, কারো ডেলা পৌঁছয়, কারো অনেকের ডেলা পৌঁছয় না। ও, যেতে পারে না, কিন্তু কারোটা আবার যায়ও। যার এক নিয়তে যে আসে, যে এই যে গাছে যেসব পলিথিনগুলো বান্ধা, এসব দেখা যাচ্ছে কারোর হাতে জ্বালা, কারোর মাথায় জ্বালা, কারোর শিরায় জ্বালা। যেখানে দেখা যাচ্ছে আল্লাহ মালিক, বাবা গাজী কালু, মা চম্পাবতী, তাদের নামের গুণে যদি আমার এই বালা মুসিবত ভালো হয়ে যায়, কেউ ছাগল মানতি করে, কেউ মুরগি মানতি করে, কিন্তু কেউ দেখা যাচ্ছে টাকা মানতি করে, কেউ চাল মানতি করে। আবার দেখা যাচ্ছে যে কেউ যে সমস্যার জন্য আসে, এখানে মালিকের বিভিন্ন জন বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসে এবং তারা এখানে মানত করে এবং এখানে পলিথিন বাঁধে। পলিথিন বাঁধার পাশাপাশি তারা কি এখানে কিছু দান খয়রাতও করে যায় নাকি? নাকি ওই পলিথিনের মধ্যে দান খয়রাতের কিছু বেঁধে? ও, দান বাক্সতে দেয় টাকা পয়সা, আর দরবারের মধ্যে দেয়, আর ওখানে একটা করে পলিথিন গিট দিয়ে যায়, এবং তারা আশা করে যে ওনাদের নামের বদলতে তারা মুক্তি পাবে। তো যাই হোক বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ কাশেম ভাই আপনাকে। তো আমরা এই যে কাশেম ভাইয়ের কাছ থেকে একটু এই মাজার সম্পর্কে জানতে পারলাম যে এখানে বিভিন্ন সময় এখানে ওরস হয়, ওরসের সময় হাজার হাজার মানুষ চলে আসে। বৃহস্পতিবার আর শুক্রবার লোকজন একটু বেশি এখানে, বৃহস্পতি এবং শুক্রবারে প্রচুর মানুষ এখানে আসে। এবং তখন কি কোনো খাওয়া দাওয়া বা কোনো আয়োজন থাকে? যার আয়োজন সেই মনে করে, ও, যে মানতি খানা ওসব, ও, বিভিন্ন জন মানত টানত করে এবং শুক্রবারে সেই মানতগুলো হয়, তাই তো? বৃহস্পতিবার আর শুক্রবার গরু চলে না, হিন্দু আসে এখানে। মানে এইখানে মুসলিম ধর্ম এবং হিন্দু ধর্ম থেকে শুরু করে বিভিন্ন ধর্মের মানুষ, সব জাতির মানুষ, এমনকি বিদেশ থেকেও লোকজন আসে এখানে, এবং তারা এসে এখানে বিভিন্ন ধরনের মানত করে। তো এই জানতে পারলাম মোটামুটি। তো এই ছিল আজকের আমাদের যেই 12 বাজার ভ্রমণ। আর এই 12 বাজারের ভ্রমণ আমি এখানেই শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। যারা আমার এই ভিডিওটি এতক্ষণ অবধি দেখেছেন তাদের সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি আমি অনুরোধ রাখছি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পরিশেষে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই গাজী কালু এবং চম্পাবতীর মাজার থেকে বিদায় নিচ্ছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।